এই যারা মেয়েটি যখন টার্মিনাল থেকে বের হয়েছিল, এই মেয়েটি কিন্তু একদম আমার পাশেই ছিল, একদম লিটারেলি এক হাত দূরে ছিল। আমি চাইলে কিন্তু ওই যারা মেয়ের কে ওইখানে যা ইচ্ছা তা করতে পারতাম, বিকজ আই ওয়াজ ভেরি ক্লোজ টু হার। এই মির্জা ফখরুল সাহেবকে শেখ হাসিনার কর্মীরাই কিন্তু শেল্টার দিয়ে গাড়িতে ঢুকিয়েছিল। আমরা যদি চাইতাম মির্জা ফখরুল সাহেবের মুখের চামড়া যেগুলো আছে না, ওইটা পর্যন্ত খুলে নিয়ে আসতে পারতাম। গায়ে যে দামি ব্লেজার পরা ছিল, গত 15 বছর উনি ব্লেজার পরতে পারে নাই। গায়ে যে দামি ব্র্যান্ডের ব্লেজার ছিল, ওইটা পর্যন্ত আমরা খুলতে পারতাম। আজ একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে কষ্টের বিষয় কি, দেখুন, ওরা যাই কষ্ট আমাদেরকে দিয়েছে বা আমাদের নেত্রীকে দিয়েছে, যদি ওরা 32 নম্বরটা পুরাতো না, হয়তো বা নেত্রী এতটুকু কষ্ট পেতেন না। এই 32 নম্বরটা পুরিয়ে দেওয়ার পর থেকে আমি মনে করি আমাদের সকলের জীবন মানে অন্ধকার হয়ে গেছে। কিন্তু যখন এই 32 নম্বরটি ওরা বুলডোজার দিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল, ওই ঠিক 1 ঘন্টা পরে আমি নেত্রীর সাথে আমার কথা হয়েছিল। ওই সময় নেত্রী আমাকে শুধু বলেছিলেন, তৃণমূলের খোঁজ খবর রাখো। উনি হলেন শেখ হাসিনা। আপু, আপনাকে আসসালামু আলাইকুম, এবং আপনার সাথে যারা আপনার দর্শক শ্রোতা আছেন, আপনার ওনাদের সবাইকে আমার সালাম, এবং অন্য ধর্মের যারা আছেন সকলের প্রতি রইল শুভকামনা। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমি ব্যস্ত, অনেক ব্যস্ততার মধ্যে আপনি এইমাত্র একটা লাইভ শেষ করে দিয়ে আমার সাথে জয়েন হয়েছেন আর একটা লাইভ করার জন্য। এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং আমার অডিয়েন্সদের পক্ষ থেকে। ধন্যবাদ আমাকে দাওয়াত করার জন্য, এটা আমি আপনাকেও ধন্যবাদ। এবং আশা করি আপনার যারা দর্শক শ্রোতা আছেন ওনারা সকলেই আমার চেয়ে যোগ্য। আশা করি আমাদের এই আলোচনাটি শুনবেন, ভালো লাগবে। এবং আমি যদি আলোচনার মধ্যে কোনো ত্রুটি করে থাকি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আলোচনাতে খুবই দুর্বল, আমি মাঠের কাজে খুবই স্ট্রং। সো আশা করি যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা করে দেখবেন। আপনি আপনি মাঠে যে অলরেডি আমরা জানি, আমরা দেখেছি। ধন্যবাদ। দেখুন, এটি একটি হাস্যকর, এনসিপির নেতা আক্তার সাহেব যে মামলা করেছেন, উনি উনার দলের ভেরিফাই পেজে এসে উনারা ভিডিও আপলোড করেছেন যে উনাকে নাকি হত্যার চেষ্টা করেছিলাম আমরা। ইয়া খোদা, মিথ্যাচারের তো একটা সীমা থাকা উচিত। একটা ডিম নিক্ষেপকারীকে যদি হত্যা মামলার আসামি করা হয় আমেরিকার মতো জায়গায়, তাহলে আপনি চিন্তা করেন বাংলাদেশে এরা সাধারণ জনগণকে কিভাবে রাখছে। এই হচ্ছে তাদের অবস্থা। মানে এখানে আমরা প্রতিবাদ করেছি। আমরা আক্তার সাহেব যখন সে পাকিস্তানপন্থী স্লোগান দিয়েছে, ওই সময় একটা হিট অফ দ্য মোমেন্ট হয়েছে। আমি ডিম নিক্ষেপ করেছি, হ্যাঁ, এটা আমি অস্বীকার করছি না। আমি ডিম নিক্ষেপ করে, এটা তো পরিষ্কার, এখানে তো নাথিং টু হাইড। আমি ডিম নিক্ষেপ করেছি। কিন্তু আপু, এখানে দেখেন একটা জিনিস, যেই লোকটি আমি জানি না সে মামলা করেছে কিনা, মানে সে ভিডিওতে বলেছে সে মামলা করেছে, যদিও আমি এখনো পর্যন্ত কোনো ইন্টেলিজেন্স থেকে কোনো ধরনের ফোন, কোনো ধরনের যোগাযোগ আমার সাথে করা হয়নি। সো আমি এখনো জানি না, এটাও হতে পারে, মিথ্যাও হইতে পারে। কারণ এখানে একটা জিনিস আছে, হয়তো বা তারা এইভাবে নিচে যে ওরা জানে যে আমরা ইউনাইটেড নেশনের সামনে বড় একটা গ্যাদারিং করব আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ডিমোরাইজ করার জন্য, এটা তাদের একটা প্ল্যান হইতে পারে। কারণ ওরা তো অলওয়েজ প্ল্যান করে করে ওরা আগাচ্ছে, এবং ওদের যে মেটিকুলাস ডিজাইন, ওই ডিজাইনটা করে এখনো ওরা মানে হাঁটতেছে। সো বেসিকলি এখানে যে জিনিসটা হয়েছে, যেই ছেলেটা আমার বিরুদ্ধে যদি মামলা করেও থাকে, আপনার প্রশ্ন অনুযায়ী বললাম, যদি সে মামলা করেও থাকে এবং সে যেটা বলছে যে হত্যার উদ্দেশ্যে তাকে আমরা গেছিলাম, যদি এটা সত্য হয়ে থাকে, যে লোকটা মামলা করেছে সে কে? আমি হরে হত্যা করতে গেছি কিনা যাই নাই, ওটা পুরো পৃথিবীর মানুষ দেখেছে। আর ও যে পুরো বাংলাদেশটাকে হত্যা করে ফেলছে ওরা,
এটা কি পৃথিবীর মানুষ দেখতেছে না? জাস্টিস কি একটা শব্দ আছে না? এখানে জি ভাই। এই আক্তারদের নির্দেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এরা পুরো বাংলাদেশটাকে আজকে একটি জাহান্নাম বানিয়ে ফেলেছে, পুরো বাংলাদেশটাকে আজকে একটি কারাগার বানিয়ে ফেলেছে। এদের বিচার কি হবে না? রাইট। তো যে লোকটা বিচার চাচ্ছে তার বিচার কে করবে? তারা আমাদের মা বোনদের ইজ্জত কেড়ে নিচ্ছে। তারা বাংলাদেশের এখনো পর্যন্ত 2.5 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কোনো ধরনের অপরাধ ছাড়া কারাগারে রাখতেছে। বাংলাদেশে এখনো পর্যন্ত 50,000-এরও অধিক বেশি বাড়ি আওয়ামী লীগের নেতা কর্মীদের পুড়িয়ে দেওয়া হয়েছে। 5ই আগস্টের পরে সবচেয়ে বড় যে দুর্ঘটনা তারা ঘটিয়েছে, 5ই আগস্টের পরে ওরা একসাথে 3200 পুলিশকে পুড়ে মেরেছে ভাই। এগুলা কি অপরাধ নয়? আমি ডিম মেরেছি, এটাকে তারা মনে করতেছে আমরা তাদেরকে নিউক্লিয়ার মেরেছি। ভাইয়া আসলে এখানে কি ব্যাপার হচ্ছে যে চোরের মনি পুলিশ পুলিশ, তো তারা সবসময় ভয়তে থাকে যে আমরা তো চুরি করে যাচ্ছি, so তখন ধরা খেয়ে যাই। প্রতিষ্ঠান থেকে তারা ভালো করে জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ ডেফিনেটলি ফিরে আসবে। তারা এনসিপি নেতা নেত্রী যারা যারা ওনাকে সামনাসামনি পেয়েছেন, বাট এত উস্কানি দিয়েও আপনারা তাকে আপা বলে সম্বোধন করেছেন, তাকে তার দিকে কোনো প্রকার ডিম বা অন্য বক্তব্য তার দিকে করেননি, আপা বলে সম্বোধন করেছেন। এটা খুব মূলত কি কারণ? ধন্যবাদ আপু, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। দেখুন, প্রথম কথাটি হচ্ছে এই যারা উনি কে, উনি তো একজন মায়ের জাত। উনি একজন মেয়ে, উনি কারো বোন, কারো মা, কারো সন্তান। আম, এটি আমাদের পরিবার থেকে শিক্ষা না পাই নাই আমরা, যে একজন মহিলাকে নির্যাতন করা, একজন মহিলাকে খারাপ ভাষায় গালিগালাজ করা, একজন মহিলাকে সামনে পেয়ে দর্শন করা, ডিম নিক্ষেপ করা, এটি আমাদের পারিবারিক শিক্ষা নয়। এবং আমরা যেই আদর্শের রাজনীতি করি, আমাদের আদর্শের মধ্যেও এটা পড়ে না। দেখুন আপু, আমি একটা জিনিস বলি, আপনি লক্ষ্য করবেন, এই যারা মেয়েটি যখন টার্মিনাল থেকে বের হয়েছিল, এই মেয়েটি কিন্তু একদম আমার পাশেই ছিল, একদম লিটারেলি 1 হাত দূরে ছিল। আমি চাইলে কিন্তু ওই যারা মেয়ের কে ওইখানে যা ইচ্ছা তা করতে পারতাম, বিকজ আই ওয়াজ ভেরি ক্লোজ টু হার। আমি কিন্তু যারা মেয়েটাকে একটা শব্দ পর্যন্ত বলি নাই। তো এই জায়গা থেকে আমি আপনাকে একটা জিনিস বলতে পারি, দেখেন আজকে বাংলাদেশের অবস্থা কি। আজকে বাংলাদেশের, আমি আওয়ামী লীগের সমর্থক বলবো না, সাধারণ মহিলারা কি নিরাপদ? আজকে একজন মা ফোন করে বলতেছে যে শেখ হাসিনার আমলে আমার মেয়ে সকালে স্কুল করেছে, বিকালে চাকরি করেছে। আজকেও আমার ওই মেয়েটা চাকরি করা তো দূরের কথা, আমার ওই মেয়েটাকে আমি স্কুলে পর্যন্ত দিতে পারতেছি না। আজকে আমি যদি বাংলাদেশ ছাত্রলীগের আমাদের বোনদের কথা বলি, পরীক্ষার হল থেকে এই যারাদের নির্দেশে, সরাসরি নির্দেশে পরীক্ষার হল থেকে চুলে ধরে টেনে হেঁচড়ে বের করে দেওয়া হচ্ছে। আপা, কালকে কি যারার চুলটা আমার হাতের পাশে ছিল না? একদম তোমার অবশ্যই হাতের অবশ্যই। পাশেই ছিল। তো আমি ওই জায়গা থেকে বলি যে ওদের শুভ বুদ্ধির উদয় হোক, ওরা যেন এগুলা থেকে শিক্ষা নেয়। দেখুন, আজকে বাংলাদেশে বা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাটা হওয়ার কথা আদালত পাড়া। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালতে যখন যাচ্ছে, ওরা হামলা করতেছে, ওরা নির্যাতন করতেছে, ডিম নিক্ষেপ করতেছে, জুতা পিটা করতেছে, যা ইচ্ছা তা করতেছে। কিন্তু তারা যদি শুধু পুরুষদেরকে করত, এটা একটা কথা ছিল, তারা কি কোনো মহিলাকেও ছাড়তে চেয়েছে? বাংলাদেশের সংসদের
মাননীয় সংসদ সদস্যরা, অনেক নেত্রীরা অ্যারেস্ট হয়েছে, তাদেরকে ওরা আদালত পাড়ায় পর্যন্ত ডিম নিক্ষেপ করতেছে। আমাদের ছাত্রলীগের বোনদের অপরাধ ওনারা আওয়ামী লীগ করে, ওনাদের অপরাধ ওনারা ছাত্রলীগ করে কারাগারে ওরা দর্শন করতেছে, কারাগারে নির্যাতন করতেছে। তাদের অপরাধটা কি? তাদের অপরাধ শুধু তারা শেখ হাসিনার রাজনীতি করে, তাদের অপরাধ তারা মুক্তিযুদ্ধের সপক্ষের সৈনিক, তাদের অপরাধ তারা বঙ্গবন্ধু জাতির পিতাকে স্বাধীনতার ঘোষক হিসাবে জানে। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের সবার এখন এই অপরাধটুকু। তো জিনিসটা হচ্ছে কি, দেখুন আমি এই মেয়েটিকে আমি 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 নিজেই দেখেছি, সে তার ফেসবুকে আধা ঘন্টা পরে সে পোস্ট করেছে, আমাদেরকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছে। আমি তো যতটুকু জানি এই মেয়েটি অনেক শিক্ষিত মেয়ে, ওর বোঝা উচিত ছিল যে ওরা আমাকে কোনো ধরনের, আমার সাথে কোনো মিসবিহেভ করে নাই। এবং আরেকটা জিনিস এখানে আপনি অবাক করা কাণ্ড দেখবেন, যখন এই কুলাঙ্গার আক্তার যখন বলেছিল ইনকিলাব জিন্দাবাদ, এয়ারপোর্টে বলেছিল এবং হোটেলের সামনে গিয়ে বলেছিল, তখন কিন্তু এই যারা মেয়েটি মুখে টেপ মেরে বসা ছিল। কারণ ওরা জানে যে আমরা টুরিস্ট বিষয় আসলে আমরা এরকম জঙ্গিমূলক স্লোগানটা আমাদের দেওয়া উচিত নয়, কারণ সে যেহেতু ইংল্যান্ডে লেখাপড়া করেছে। আর ওই ছেলেটা তো আসছে মানে ওই যে কি বলে না হঠাৎ করে, যে আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি হোয়াইট হাউসের মালিক হয়ে গেছি। আসলে ঘুম থেকে উঠে দেখি আমার বাবা আমার জন্য একটি হোয়াইট হাউস তৈরি করেই ফেলেছে। তো ওই ছেলেটার জীবনে তো এটাই হয়েছে। ওরা তো বাংলাদেশে দুদিন আগে ব্লেজার পরা তো দূরের কথা, লুঙ্গি পরতেও পারে নাই। আজকে সে আমেরিকার মতো জায়গায় নিউ ইয়র্কে টাইম স্কোয়ারে এসেছে, তো তার নিজেকে একটা অনেক বড় মনে করতেই পারে, স্বাভাবিক। তো এটাই আপনি যেটা বলেছিলেন যে যারাকে অনেক সম্মান দেখিয়েছি, হ্যাঁ এটা সত্য। অনেক মা বোনেরা ফোন করে হাহাকার করে কান্নাকাটি করতেছে যে এই মেয়েটিকে কেন একটিবারের জন্য ডিম নিক্ষেপ করলো না, পুরো মায়ের জাতি খুশি হয়ে যেত। আমি শুধু মায়ের জাতিকে এটাই বলতে চাই যে আমাদের নেত্রী এটা আমাদেরকে শিক্ষা দেয় নাকি, আমাদের নেত্রীকে সবসময় ফলো করে আমাদেরকে আগাইতে হবে। থ্যাংক ইউ। আমেরিকায় গিয়েছিলেন বিষয়, তো এই আমি আমেরিকায় বিষয়ে গিয়ে সেখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই ক্ষেত্রে আপনারা কি আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? সো দেখুন আপু, এখানে একটা জিনিস হচ্ছে কি, মানে আমি এই বিষয়টা নিয়ে স্টাডি করি নাই। আমি যতটুকু শুনেছি যে এখানে এইরকম ভিজিট বিষয় আসলে মানে পলিটিক্যালি যে স্লোগানগুলো দেওয়া বা আপনার তার স্লোগান তো ছিল আপনার টেরোরিস্ট স্লোগানগুলা, মানে জঙ্গির যে স্লোগানগুলো এগুলা ছিল, এগুলা দেওয়া মানে যায় কিনা জানি না আমি, তবে অনেকেই বলতেছেন, অনেক বিজ্ঞ মানুষরাই বলতেছেন এটা যায় না। সো আমি মনে করি এটা আমেরিকান প্রবাসীরা যারা আছেন, বাঙালি প্রবাসীরা যারা আছেন, এগুলা ওনারা আমলে নিবেন। এবং আমাদের পার্টি বা মুক্তিযুদ্ধের সপক্ষের যারাই আছেন, আওয়ামী লীগ করতে হবে এমন কোনো কথা নয়, এখানে যে কেউ মামলা করতে পারে আপনার বিরুদ্ধে। সো আমি মনে করি এটা মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিকরা এটা নিয়ে একটু স্টাডি করবেন, এটা একটু আমলে নিবেন, এবং সে যদি আসলেই এটা না করতে পারে, আইনের মানে বাধা নিষেধ থাকে, তাহলে অবশ্যই এই রকম কুলাঙ্গারদের বিরুদ্ধে সকলের দাঁড়ানো উচিত। আমি আমি কোন একটা জায়গায় দাঁড়িয়েছি, আমি কোন একটি কাজ শুরু করেছি, আরেকজন আরেকটা জায়গায় কাজ শুরু করতে হবে, আমাদেরকে কাজ শুরু করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। আমরা এদেরকে প্রতিরোধ প্রতিবাদ মানে অবরোধ সবকিছু করতে হবে, এদের কাছ থেকে বাংলাদেশ নামক দেশটিকে রক্ষা করতে হবে। সেখান থেকে সাংবাদিক করা হয়েছে, এটা ব্যাপারে কি আপনারা বা চিন্তা ভাবনা করছেন কিনা যে জামাতি যে জসিম তার বিরুদ্ধে কোনো প্রকার ইন্ডিয়ার পদক্ষেপ? দেখুন, মানে আপনি হচ্ছে আমাদের সাংবাদিক সুলতান আপার কথা বলতেছেন তো। দেখুন, এখানে একটা জিনিস হচ্ছে কি, আমি যখন আক্তারকে ডিম নিক্ষেপ করলাম, পুরো বাংলাদেশের মিডিয়া স্তব্ধ হয়ে গেছিল, যে এরা কি নিউজ করবে খুঁজে পাচ্ছিল না। একদম একদম। পুরো পৃথিবীর মুজিব সৈনিকরা নেট দুনিয়ায় মানে বন্যা বসে গেছিল এই পোস্টের, কিন্তু তাদের যে সাংবাদিক যা আছে, তাদের যে মিডিয়ারা আছে, এরা পুরোপুরি স্তব্ধ হয়ে গেছিল, যে তারা কি দিয়ে নিউজ করবে সেটা তারা খুঁজে পাচ্ছিল না। আমাকে যখন একটা মিথ্যা মামলায় অ্যারেস্ট করা হলো,
আমার হাতে যখন হ্যান্ডকাপ পরা হলো, এই তো তাদের মিডিয়ার ঘুম ভেঙে গেছে যে এখন তো শেখ হাসিনার কর্মীকে পাইছি। নিউজ কি করলো যে আক্তারকে ডিম মারা যুবলীগের কর্মী মিজান চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। অথচ তারা এখানে মিথ্যাভাবে ষড়যন্ত্র করে তারা আমার উপরে অন্য একটি মামলা দিয়েছে। তারা যেহেতু আমাকে এয়ারপোর্টে অ্যারেস্ট করাইতে পারে নাই, তারা মানে ওইখান থেকে তারা চলে গেছিল। পরবর্তীতে তাদের একটা পেইড এজেন্ট দিয়ে আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করিয়েছে। তা আমার বিরুদ্ধে তো আপনি সেই নিউজটি করবেন যেটি আমি করেছি, সেটা দিয়ে আমাকে নিউজ করবেন। এটা হচ্ছে একটা জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে, এখানে কি শুধু একজন সুলতানা আপার বিরুদ্ধে এইভাবে হচ্ছে না, শত শত সাংবাদিক যারাই সঠিক সত্যগুলা তুলে ধরতেছে তাদেরকে বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের বাবা মাকে তাদের সামনে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, তাদের সন্তানের সামনে তাকে নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশে কয়েকশো সাংবাদিকের চাকরি চলে গেছে। সুলতানা আপা এমন একজন মানুষ, আমি যতটুকু জানি উনি সবসময় সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছেন, কিন্তু ওইখানে উনাকে যেইভাবে তারা অপদস্থ করেছে, এখানে দেখেন আরেকটি প্রমাণ। এই সরি আপু, আমার একটা ফোন চলে আসছিল। এখানে দেখেন আরেকটি প্রমাণ। দ্যাটস আ ডিফারেন্ট বিটুইন আওয়ামী লীগ এবং অন্য সহযোগী অন্য সংগঠনগুলা। এই সুলতানা আপাকে তারা যেইভাবে অপদস্থ করেছে, আমি কি তার চেয়ে একটু কম হইলেও যারাকে করতে পারতাম না? একদম। কিন্তু আমি করি নাই, আমরা করি নাই, কিন্তু তারা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। এই জন্য আমি করজোরে জোর হাত করে আপনার এই লাইভের মাধ্যমে আপনার দর্শক শ্রোতারকে বলি যে আমাদেরকে আওয়াজ তুলতেই হবে, আমাদেরকে আন্দোলনে নামতে হবে, আমাদেরকে দেশকে বাঁচাতে হবে। এখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যতটুকু আপনাকে কাজ করতে হবে, আপনি আপনার নিজেকে বাঁচানোর জন্য অতটুকু কাজ করতে হবে। কারণ এখন আপনার দেয়ালে পিঠ লেগে গেছে। আপনার এখন যে অবস্থা, আপনি আপনার সন্তানকে দেখতে পারতেছেন। এই যে সুলতান আপাকে ওরা এখানে যেভাবে মানে যেইভাবে অপদস্থ করলো, আমরা বাঙালি জাতি হিসাবে আমরা লজ্জিত। যেই সুলতানা আপা একজন কারা নির্যাতিত কর্মীকে কোর্ট থেকে নিয়ে বেরিয়ে নিয়ে আসে সাক্ষাৎকার নিচ্ছে, সেই সুলতানা আপার মুখে তারা টেপ মেরে দিচ্ছে। এটি হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ ভাইয়া। সরি আপু, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আমি আপনাদের খুব কাছে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব। আপনারা তারপরে মীর সাহেবকে কোনোভাবে গালাগালি, কোনো কটু কথা, মানে তার বিরুদ্ধে কোনো শব্দ আপনাদের কাছে ছিল না। এটা আসলে কেন? কি মনে করেছেন? আসলে আপনি আজকে যে প্রশ্নগুলো করতেছেন না, একদম মানে পুরো বাংলাদেশ নয়, পুরো বাঙালি জাতির মানে হৃদয়ের ভিতরের প্রশ্নগুলো করতেছেন। দেখুন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে আমরা কেন ডিম নিক্ষেপ করলাম না, এটা অনেকের প্রশ্ন। ভাইয়া শুধু নিক্ষেপ না, মানে তার বিরুদ্ধে কোনো ধরনের আমি হ্যাঁ, শুনিনি। এটাই অন্য কেউ শুনছে কিনা? এটাই এক্স্যাক্টলি। সো দেখুন, প্রথমত হচ্ছে উনি একজন বয়োজ্যেষ্ঠ লোক। উনি যখন টার্মিনাল দিয়ে বের হয়েছিল, উনি হাঁটতে পারতেছিল না, উনাকে খুবই অসহায় মনে হয়েছিল। এত বড় পার্টির একজন মহাসচিব, বিএমপির একটা কুত্তা উনাকে পিক আপ করতে আসে নাই। আমি সরি টু সে ইট। বিএমপির একটা নেতা কর্মী এয়ারপোর্টে ছিল না পার্টির মহাসচিবকে পিক আপ করতে। এই মির্জা ফখরুল সাহেবকে শেখ হাসিনার কর্মীরাই কিন্তু শেল্টার দিয়ে গাড়িতে ঢুকিয়েছিল। আমরা যদি চাইতাম, মির্জা ফখরুল সাহেবের মুখের চামড়া যেগুলো আছে না, ওইটা পর্যন্ত খুলে নিয়ে আসতে পারতাম। গায়ে যে দামি ব্লেজার পরা ছিল, গত 15 বছর উনি ব্লেজার পরতে পারে নাই। গায়ে যে দামি ব্র্যান্ডের ব্লেজার ছিল, ওইটা পর্যন্ত আমরা খুলতে পারতাম। কিন্তু আমরা, হ্যাঁ, ফখরুল সাহেবকে আমরা সালাম করেছি। কিন্তু ফখরুল ভাই, ইসলাম আলাইকুম, আপনার বইয়ের কোনো কারণ নাই, আমরা আপনাকে শেল্টার দিয়ে নেব।
তো জিনিসটা হচ্ছে কি, যেই সংগঠনের নেতা তারেক রহমান এবং মহাসচিব আপনার মির্জা ফখরুল সাহেবের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশনায় সহযোগিতায় বাংলাদেশে যত ধরনের খুন রাহাজানি মব যেগুলোই হচ্ছে, আপনার জ্বালাও পোড়াও হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, এখনো পর্যন্ত বাংলাদেশের 2.5 লক্ষ নেতাকর্মীরা যারা জেল হাজতে আছেন, এর ম্যাক্সিমাম 99.9% মামলার বাদী হচ্ছে বিএনপি দলের নেতাকর্মীরা। সেই দলের মহাসচিব যখন আমেরিকায় আসছেন, আমরা শুধু একটা কথা বলেছি, মনে করেছি দুটো জিনিস মনে করেছি। একটি হচ্ছে উনি একটা পার্টির মহাসচিব এবং উনি একজন বয়োজ্যেষ্ঠ লোক। সো উনি আমাদের বাপের বয়সী, আমরা ওনাকে কোনো ধরনের খারাপ, ওনার সাথে কোনো আচরণ করব না, ওনাকে আমরা ডিম নিক্ষেপ করব না, ওনার সাথে আমরা কোনো ধরনের ওনাকে কটূক্তিমূলক গালাগালি করব না। এই জন্য আমি আপনার লাইভের মাধ্যমে আপনার দর্শক শ্রোতা সহ যারা বিএনপি গণনার যারা আছেন ভাই, আমি ওনাদের কাছে বলি, দেখুন আমরা ওই দিন চাইতাম যদি ওইখানে রক্তের বন্যা বসে যেত, কিন্তু আমরা আপনাদের পার্টির মহাসচিবকে অনেক সম্মান করেছি। আশা করি আপনারা সম্মান দেখানোর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে প্রয়োজন নেই, অন্তত পক্ষে আপনারা নির্যাতনটা বন্ধ করুন দয়া করে, এতটুকু অনুরোধ ওনাদের কাছে। ভাইয়া, আপনার খুবই ভালো লাগলো যে ফখরুল সাহেব একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। সেক্ষেত্রে আপনারা চাইলেই পারতেন ওনার গায়ের কোটটা অ্যাটলিস্ট খুলে ফেলতে। একদম। এখানেই হয়তো বা একজন দলের মহাসচিব হয়ে ওনার আসলে মুখ দেখার কোনো রাস্তা থাকতো না যদি এরকম কিছু একটা হয়ে যেত। বাট আমরা, মানে আমাদের ভাইয়েরা, আপনারা সেটি করেননি। এই জন্য আপনাদের প্রতি আমার তরফ থেকে সেলুট থাকবে। বাট বিএনপি থেকে যদি আমি বলি যে এত বড় স্যাক্রিফাইস আমরা তাদের করলাম বা তাদের নেতাকে করলাম, তারপরও তারা কিন্তু তারপরের দিন আমাদের ছেলে পেলেকে ধরে ফ্লাইওভারে বসে ইচ্ছে মতো পিটিয়েছে, ইচ্ছে মতো মেরেছে। আমাদের আর কিন্তু তফাৎ এটাই দিয়া। দেখুন, আপনি তো বলতেছেন দেশের কথা, এরা যে জীবনে মানুষ হবে না তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দেব। দেখেন, একটা পার্টির মহাসচিবকে আমরা 3 দিন আগে খুব সুন্দরভাবে স্বাগতম জানিয়েছিলাম। যেই পার্টির মহাসচিব একটা বিধবা, মানে একটা এটা হতো বলা ঠিক না, মানে একটা অসহায়ের মতো নিজের লাকেজটি ক্যারি করে ধাক্কায় ধাক্কায় নিয়ে আসছিল। এই পার্টির এখানে আমেরিকাতে কমপক্ষে হইলেও 5,000 নেতাকর্মী আছে, একটা লোক সেখানে ছিল না। এই পার্টির মহাসচিব আমেরিকায় থাকা অবস্থায় গতকালকে ইউনাইটেড নেশনের সামনে যে আমাদের যে ডেমনস্ট্রেশনটা হয়েছিল, সেখানে আমাদের একজন নেতা, আমাদের ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি আমাদের রাসেল সাহেবকে বিএনপির লোকেরা যেইভাবে মারধর করেছে, এটি আসলেই আমরা এখন চিন্তা করতেছি যে আসলে কি আমরা ফখরুল সাহেবকে সম্মান জানানোটা আমাদের জন্য ঠিক হয়েছিল কিনা। কারণ এই পার্টি এত, মানে এত জঘন্য একটা পার্টি হয়েছে, এই পার্টি ক্ষমতায় যাওয়ার জন্য পাগলের কুত্তার মতো হয়ে গেছে। তার জ্বলন্ত প্রমাণ কালকে ওরা ইউনাইটেড নেশনের সামনে দিয়েছে। ওরা কালকে লোক ভাড়া করেছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পাইলে যেখানেই পাবেন সেখানে মারবেন। কারণ এখন তাদের নেতারা বুঝাইতে হবে, কর্মীরা বুঝাইতে হবে মহাসচিবকে, আমরা অনেক শক্তিশালী, আমরা আওয়ামী লীগকে দাঁড়াতে দিচ্ছি না। আরে বেটা, তোরা আওয়ামী লীগকে দাঁড়াতে দিবি কি? তোদের নেতাই তো হাইটে হাইটে আসতে পারে নাই, তোদের নেতারে তো আমরাই নিয়ে আসছিলাম বেটা এয়ারপোর্ট থেকে বাইর করে। আওয়ামী লীগকে তোমরা কিভাবে দাওয়া করবা? যারা যে দল তাদের পার্টির মহাসচিবকে নিরাপত্তা দিতে পারে না, সেই দলের কাছে আপনি আমি কি আশা করতে পারি? এটাই হচ্ছে বাস্তবতা। শুনেন, আমি একটা কথা বলি, আশা করি আপনার এই লাইভটি থাকবে আরো 1 বছর পরে। আমি একটা কথা বলি, যদি থাকে, যদি ওই শকুনের চোখ না পড়ে আপনার পেজের উপরে, কারণ ওরা কিন্তু অনেক শক্তিশালী, ওরা আমাদেরকে দাবায় রাখতে চায়। সো আশা করি আপনার এই চ্যানেলটি থাকবে। আজকে থেকে 1 বছর পরে দেখবেন এই মির্জা ফখরুলদের নেতৃত্বেই বাংলাদেশের স্লোগান হবে, হটাও ইউনূস, বাঁচাও দেশ, তারেক রহমানের নির্দেশ। আমরা বলতেছি না শেখ হাসিনার নির্দেশ, ওটা কপি করে, আমাদের এটা কপি করে এরা বলবে, দেখেন। কারণ ইউনূস সাহেবের সাথে
বিএমপির মহাসচিব বডিগার্ড হিসাবে আমেরিকায় আসছে। আপনি বুঝতে পারছেন এটা কত ধরনের, কত বড় একটা লজ্জার বিষয়। আমি মাঝে মধ্যে অবাক হই যে বিএনপি নামক দলটি কি আসলেই ক্ষমতায় আসতে পারবে। মানে এরা এত মানে ক্ষমতায় যাওয়ার জন্য এতভাবে মানে পাগল হয়েছে, লাস্ট পর্যন্ত পার্টির মহাসচিবকে ডাক্তার ইউনূসের বডিগার্ড হিসাবে আমেরিকা আসতে হয়েছে। এই হলো বিএনপি। আমি বাঙালি সহ আমরা পুরো প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে আমি বাংলাদেশের দেশের মানুষের প্রতি শুধু একটাই মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে আপনাদেরকে হতাশ হলে চলবে না। আপনারা হতাশ হয়েন না, আমরা এখনো আছি। আমাদের প্রবাসীদের যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে, আমাদের শেখ হাসিনার কর্মীদের, প্রবাসী কর্মীদের যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে, আমরা সংখ্যায় কম হলেও আমাদের যুদ্ধ আমরা চালিয়ে যাব। আমরা আপনাদের পাশে থাকব। আমরা 5ই আগস্টের পর থেকে সকল প্রবাসী যেইভাবে মানে স্বতঃস্ফূর্তভাবে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে, এটি আসলে আমি মনে করি কি আপু, আওয়ামী লীগ গত 1 বছরে এত তাড়াতাড়ি ওভারকাম করার সবচেয়ে বেশি যেই মানে উইংটা কাজ করেছে সেটি হচ্ছে প্রবাসী মুজিব সৈনিকরা। মানে আমার বাড়ি হচ্ছে সিলেট জেলায়। আমি যদি সিলেট জেলার কথা বলি, বিশ্বাস করেন প্রবাসীরা মানে নিজের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে করতেছে। এমনও প্রবাসী আছে সে তার পরিবারের পাশে নাই গত 5 মাস থেকে, কিন্তু দলের নেতাকর্মীদের পাশে আছে। কারণ সে জানে তার ফ্যামিলি ভালোই আছে, তার ফ্যামিলিকে 5 মাস টাকা পয়সা না দিলেও সে তার ফ্যামিলি চলতে পারবে। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা আপু না খেয়ে বাঁচতেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা মুড়ি খেয়ে জীবনযাপন করতেছে, গ্রামের মধ্যে মানে কোনো বাড়িতে ঘুমাতে পারতেছে না, হাওরের মধ্যে গিয়ে রাত কাটাচ্ছে। আপনি কবরস্থানের পাশে বসে এরা রাত কাটাচ্ছে। আপনি চিন্তা করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদের ভিতরে রাত্রে ঘুমাচ্ছে। তো এই সংগঠনের নেতাকর্মীদের পাশে যদি আমরা প্রবাসীরা না দাঁড়াই, আর পার্টির এই ক্রাইসিসে, দেশের এই ক্রাইসিসে যদি আমরা না দাঁড়াই, তাহলে কখন আমরা দাঁড়াবো? এই জন্য আমি সকল প্রবাসীকে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি স্যালুট জানাই। আমিও একজন প্রবাসী, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের জন্য, শেখ হাসিনার জন্য, দেশের জন্য এবং একটি স্বাধীন দেশের জন্য আমরা শেষ পর্যন্ত যেন যুদ্ধ করে যেতে পারি। ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ হচ্ছে আপনাদের জন্য। আপনারা আমাদের তৃণমূলের নেতাকর্মী বা তৃণমূল যে সাপোর্টটা, এই সাপোর্টটা এই মুহূর্তে সব থেকে বেশি কাজ করছে আমার মনে হয়। তাদের জন্য দোয়া করবো, আমরা যেন অ্যাটলিস্ট বেঁচে থাকতে পারি। এই দেখি এখন আমাদের বেঁচে থাকাটা বেশি দরকার। জি আপু ভাইয়া। আমি আপনাকে একটা কথা বলি, আমি একজন খুবই সাধারণ একজন কর্মী। এই ছেলেটি যখন কারাগারে গিয়েছিলাম, বঙ্গবন্ধুর কন্যা কারাগার থেকে বের হওয়ার পরে ভিডিও কলে কথা বলেছেন। সো আমরা দেখেছি আপনাকে, ভাইয়া। হ্যাঁ, তবে আপনাকে একটা জিনিস মনে রাখবেন, শেখ হাসিনা আমাদের নেত্রী, উনি সবকিছু দেখেন। আপনার এই কথাটুকু নেত্রীর কান পর্যন্ত অবশ্যই অবশ্যই যাবে। কারণ আপনি তো পার্টির জন্য কাজ করতেছেন, সত্যের জন্য কাজ করতেছেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি দেশের জন্য কাজ করতেছেন। মাননীয় নেত্রী সবচেয়ে বেশি তাদেরকেই আদর করে যারা দেশের জন্য কাজ করে, যারা সত্যের পক্ষে কাজ করে। দেখুন, আমাদের নেত্রী কিন্তু ওনার জন্য জীবনে কিছুই করে নাই। রাইট। মাননীয় নেত্রী যখন 5ই আগস্টে দেশ থেকে চলে গেলেন, একদম শূন্য চলে গেছিলেন। মাননীয় নেত্রীর যেই মানুষটি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যেই মানুষটি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এনেছিল, উনার বাবা আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে যখন পুরো পরিবারে শেষ করে দেওয়া হয়েছিল 15ই আগস্টে, ওই জায়গা থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আসা কল্পনার ছিল। মাননীয় নেত্রী দেশের মানুষের কারণে, বাংলাদেশের কারণে, উনার বাবার স্বপ্ন বাস্তবায়ন করার কারণে উনি ফিরে এসেছিলেন। উনি বাংলাদেশের
কি ছাতা ছিলেন, আপনাদের মতো মা বোনদের মাতার ছায়া ছিলেন। আজ একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে কষ্টের বিষয় কি, দেখুন, ওরা যাই কষ্ট আমাদেরকে দিয়েছে বা আমাদের নেত্রীকে দিয়েছে, যদি ওরা 32 নম্বরটা পুরাতো না, হয়তো বা নেত্রী এতটুকু কষ্ট পেতেন না। এই 32 নম্বরটা পুরিয়ে দেওয়ার পর থেকে আমি মনে করি আমাদের সকলের জীবন মানে অন্ধকার হয়ে গেছে। কিন্তু যখন এই 32 নম্বরটি ওরা বুলডোজার দিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল, ওই ঠিক 1 ঘন্টা পরে আমি নেত্রীর সাথে আমার কথা হয়েছিল। ওই সময় নেত্রী আমাকে শুধু বলেছিলেন, তৃণমূলের খোঁজ খবর রাখো। উনি হলেন শেখ হাসিনা। সো এই শেখ হাসিনার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। দেখুন, আমি একজন ওনার কর্মী। আমি যখন এখানে কারাগারে চলে গেছিলাম, এই সার্জিস যখন বলেছিল মার্চ 4 রসুলপুর যে আমার বাড়ি ধ্বংস করে দিবে, তখন এই বঙ্গকন্যা শেখ হাসিনাই আমাদের সিনিয়র নেতাদেরকে ফোন করে বলেছিল আমার মিজানের বাড়ি রক্ষা করতে হবে। শেখ হাসিনার তুলনা শেখ হাসিনাই, শেখ হাসিনার কোনো তুলনা নেই। আজকে আমাদের মমতাময়ীর মায়ের জন্মদিন। আমি একজন কর্মী হিসাবে আমি মমতাময়ী মায়ের জন্য অনেক অনেক দোয়া করি, এবং আমি বিশ্বাস করি যারা দুদিন আগেই বলেছিল লাল দলে যোগদান করেছিল, তারাই আমাদের এই নেত্রীর জন্য দোয়া করবে, কারণ তারাই বলা শুরু করে দিয়েছে আগেই ভালো ছিলাম। সো আমি আজকের এই বিশেষ দিনে আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনার দর্শক শ্রোতা সবার কাছে আমি উদার্ত আহ্বান করব, দেশটাকে বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বড্ড বেশি প্রয়োজন। আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের জীবন স্বাভাবিক করে তোলার জন্য শেখ হাসিনাকে বড্ড বেশি প্রয়োজন। তাই আপনারা সকলেই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আমাদের নেত্রীকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেন, এবং আপনারা যারাই আছেন আশা করি আপনাদের জীবন সুন্দরভাবে কাটাবেন, আপনারা নিরাপদে কাটাবেন। ভাই, আমরা ক্ষমতা চাই না, আমাদের মমতাময়ী মা ক্ষমতা চায় না। আমাদের মা যদি ক্ষমতা চাইতেন তাহলে কিন্তু উনি সেন্ট মার্টিন অনেক আগেই দিয়ে দিতেন আপু। উনি যেদিন উনার মৃত্যু হইতো, উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনার মৃত্যু হইতো, কিন্তু উনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সো আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, শেখ হাসিনার জন্য আমরা কাজ করতে হবে, আমরা দলের জন্য কাজ করতে হবে, এবং পরিশেষে এতটুকু বলি, শুভ জন্মদিন মমতাময়ী মা। আপনি 1000 বছর আমাদের মাঝে বেঁচে থাকেন, এবং আপনার নেতৃত্বে আমরা বাংলাদেশে যেতে চাই। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের সৈনিকেরা আবারও বাংলাদেশের পতাকা উড়িয়ে বলতে চাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা বঙ্গবন্ধু আমরা তোমায় ভালোবাসি। এই স্লোগানটি বাংলাদেশে গিয়ে আমরা খুব শীঘ্রই দিতে চাই, এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের নেত্রীকে নেক হায়াত দান করেন। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার অনেক মূল্যবান সময় নষ্ট হয়েছে। আপনি সরি, আমার কথায় আপনিও আপ্লুত হয়ে গেছেন। এই কথাগুলো আমার অন্তরের কথা, এই কথাগুলো আপনাদের সকলের। আজকে মা বোনেরা ফোন করে আমাদেরকে হাজার করে কান্নাকাটি করে, হাহাকার করে কান্নাকাটি করে। একটা ডিম নিক্ষেপ করার পরে যত মা আমার জন্য দোয়া করেছেন, ইমাজিন করেন শেখ হাসিনার জন্য কত কোটি মানুষ কান্নাকাটি করে জায়নামাজে পড়ে দোয়া করে যাচ্ছে। সো আশা করি আপনারা সকলেই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আমাদের তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য দোয়া করবেন। এবং এখানে আরেকটি কথা আছে, আমাদের তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেকেই বলেন যে আমাদের ক্ষমতায় যারা ছিলেন বড় বড় নেতারা, ওনারা দেশ থেকে পালিয়ে গেছেন। আসলে আমাদের এসব বন্ধ করতে হবে। কেউ ইচ্ছা করে পালায় নাই, সবাই নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়েছে, স্থান পরিবর্তন করেছেন। আমাদের অনেক সিনিয়র নেতারা
সকলের সাথে যোগাযোগ করতেছেন, যারা যোগাযোগ করতেছে না তাদের হয়ে আমরা যোগাযোগ করতেছি। আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, এটি আমার কথা। আর কোনো মেসেজ আমার কাছ থেকে নেই। ইনশাল্লাহ ভাইয়া, আপনাদের আপনার কবে আসবেন, আপনাদের সাথে আমাদের দেখা হবে নিশ্চয়ই স্বাধীন বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে। আমার লাইফটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যে আপনি এত ব্যস্ততার মধ্যে আমাকে অনেকটা সময় দিয়েছেন। আমি শেষ বলতে চাচ্ছি যে রাখি তোমায় মঙ্গল দিদি, হৃদয়ে আছে যেথা, বঙ্গবন্ধুর কন্যা তুমি, বাংলাদেশে ইয়েস, জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।